কোষ বিভাজন চ্যাপ্টারের যে টপিকগুলো সবচেয়ে বেশি পরিমাণে ভুল হয়ে থাকে সেই কনসেপ্টগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, কোষ বিভাজন চ্যাপ্টার থেকে আমরা যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো প্রায় ভুল করে থাকি সেটা হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, নিউক্লিয়াসের বিলুপ্তি কোন ফেজে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, এই টাইপের বিষয়গুলো। দেখো, তো শুধুমাত্র যদি নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির কথা বলে, যে শুধুমাত্র জাস্ট নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়েছে, এই যে শুধু এই কথাটা যদি উল্লেখ থাকে যে শুধু নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে বিলুপ্তি হয়েছে, তাহলে দশাটার নাম হবে হচ্ছে প্রোফেজ দশাটার নাম কি হবে? দশাটার নাম হবে হচ্ছে প্রোফেজ। আবার যদি বলেন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটার হচ্ছে বিলুপ্তি, এখন অপশনে দেওয়া আছে মেটাফেজ আর হচ্ছে প্রোমেটাফেজ, তাহলে তুমি কোনটা দাগাবা? অবশ্যই যদি মেটাফেজ এবং প্রোমেটাফেজ দুইটাই যদি অপশনে থাকে তাহলে তোমাকে অবশ্যই প্রোমেটাফেজ দাগাতে হবে। ঠিক আছে? তাহলে তোমাকে অবশ্যই কি দাগাতে হবে? প্রোমেটাফেজটা দাগাতে হবে। এখন অপশানে হচ্ছে প্রোমেটাফেজ দেওয়া নাই, মেটাফেজ দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি হচ্ছে মেটাফেজই দাগাবে। কিন্তু এখানে যদি উল্লেখ করে দেয় যে নিউক্লিয় বস্তুর সম্পূর্ণ বিলুপ্তি এই কথাটা যদি উল্লেখ করে দেয়, অর্থাৎ এই যে সম্পূর্ণ এই কথাটা যদি উল্লেখ করে দেয় তাহলে তোমাকে অবশ্যই মেটাফেজই দাগাতে হবে। কিন্তু এই যে উল্লেখ যদি না করে দেয় যে সম্পূর্ণ কথাটা, এই সম্পূর্ণ কথাটা যদি উল্লেখ করে না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ওই যে দুইটা অপশন যদি থাকে যে মেটাফেজ প্রোমেটাফেজ, কোনটা দাগাবা? তাহলে প্রোমেটাফেজ দাগাবা। আর যদি মেটাফেজ না থাকে তাহলে হচ্ছে প্রোমেটাফেজই দাগাতে হবে। আর যদি এই দুইটাই থাকে তাহলেও প্রোমেটাফেজই দাগাতে হবে। আর যদি প্রোমেটাফেজ না থাকে তাহলে তোমাকে দাগাতে হবে হচ্ছে মেটাফেজ। তো দেখো কনসেপ্ট নাম্বার 2টা কি? দেখো, এই যে কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে যে প্রোফেজ পর্যায়ে কি হয়? ক্রোমোজোমটা ক্রোমাটিডে যায়। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমাটিডে কনভার্ট হচ্ছে। আর অ্যানাফেজ পর্যায়ে ঠিক এর বিপরীতটা হচ্ছে। অ্যানাফেজ পর্যায়ে কি হচ্ছে? ক্রোমাটিডটা অপত্য ক্রোমোজোম হচ্ছে। ক্রোমাটিডটা কি হচ্ছে? অপত্য ক্রোমোজোম হচ্ছে। তো এই বিষয়টা খুবই খেয়াল রাখবা। এখন দেখো কনসেপ্ট নাম্বার 3 হচ্ছে যেটা, সেটা হচ্ছে মিওসিস সংঘটিত হয় কোথায়? মিওসিস সংঘটিত হয় কোথায়? জনন কোষ না জনন মাতৃকোষ? দেখো, এটা একটা খুবই কনফিউজিং বিষয় যে মিওসিস কোথায় সংঘটিত হয়, জনন কোষ না জনন মাতৃকোষ? অবশ্যই জনন মাতৃকোষটা হবে। এটা খুবই খেয়াল রাখবা যে অবশ্যই জনন মাতৃকোষটা দাগাবা, কারণ মিওসিস সবসময় জনন মাতৃকোষেই হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমরা আলোচনা করব আমাদের ফাউন্ডেশন কোর্সের হচ্ছে বোটানির সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে কোষ বিভাজন। এই কোষ বিভাজন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব কনসেপ্ট ওয়াইজ, অর্থাৎ আমরা কিছু এখানে কনসেপ্টগুলো দাগিয়ে রেখেছি বা টপিক বলতে পারো। হচ্ছে এই টপিকগুলো থেকে দেখা গেছে বিগত বছর মেডিকেল বলো, তোমার এইচএসসি পরীক্ষা বলো, বিভিন্ন ভার্সিটি বলো, তারপরে হচ্ছে গুচ্ছ কৃষি এবং বিভিন্ন যে ভার্সিটিগুলো আছে এগুলোতে প্রায় বিগত বছরে যদি আমরা অ্যানালাইসিস করি প্রায় 90% মতো প্রশ্ন ইনশাআল্লাহ আমাদের এই একটা ক্লাস করার মাধ্যমে তোমরা হচ্ছে সলভ করতে পারবা। আর বাকি 10+ নির্ভর করে যে তুমি কনসেপ্টগুলা বা বেসিক জিনিসগুলো কতটুকু বুঝতে পেরেছো। ক্রিটিক্যাল থিঙ্কিং যদি তোমার মধ্যে থাকে এবং তুমি যদি কনসেপ্টগুলো সম্পর্কে ক্লিয়ার হও তাহলে ইনশাআল্লাহ তুমি হচ্ছে এটা করতে পারবা, মানে বাকি 10%ও তুমি সলভ করতে পারবা। তো আজকে আমরা এই কনসেপ্টগুলোই যাতে তুমি ভালোভাবে বুঝতে পারো, তোমার বেসিকটা যাতে স্ট্রং হয়, এই জন্যই আজকে আমরা চেষ্টা করব। তো যেই টপিকগুলো আমরা এখানে লিখে রেখেছি, অর্থাৎ যে টপিক থেকে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তার মধ্যে আছে হচ্ছে হিস্ট্রি অফ সেল ডিভিশন বা কোষ বিভাজনের যে ইতিহাসটা সেটা জানতে হবে। নাম্বার 2 হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তারপরে জানতে হবে মাইটোসিস, তারপরে হচ্ছে মায়োসিস, দেন অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি কি রোগ হয়, কি কি অসুখ বিসুখ হয়, টিউমার, অঙ্কোজেন, এই বিষয়গুলোকে জানতে হবে। তারপরে ক্রসিং ওভার জানতে হবে, সিস্টার ক্রোমাটিড কি, নন সিস্টার ক্রোমাটিড কি, হ্যাঁ, ক্রসিং ওভারের ফলে কি হয়, এর বৈশিষ্ট্যগুলো কি। তারপরে হচ্ছে কনফিউশন ক্লিয়ার। এই কনফিউশন ক্লিয়ার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। কেন বললাম? যে এই কনফিউশন ক্লিয়ার এই জায়গা থেকে হচ্ছে প্রশ্নটা সবচেয়ে বেশি হয় এবং এই জায়গা থেকে কিছু খুঁটিনাটি বিষয় আছে, যেমন নিউক্লিয়াসটা কখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়াসটা কখন বিলুপ্ত হওয়া শুরু হয়, কোন ধাপে ফিরে আসে, হ্যাঁ, তারপর হচ্ছে কখন ক্রোমোজোম থেকে ক্রোমাটিড হয়, অপত্য ক্রোমোজোম থেকে কখন হচ্ছে যে ক্রোমাটিড হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং এই বিষয়গুলোই ক্লিয়ার করা হবে লাস্টে, ভিডিওর লাস্টে। তো সবাই শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ তোমাদের যে কনফিউশন বা সমস্যাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লাসটা করার পরও যদি তোমাদের মনে হয় যে না এই জিনিসটা বুঝি নাই,
বা এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝালে ভালো হতো। অবশ্যই তোমাদের যে কোনো মতামত, পরামর্শ কমেন্টে লিখে জানাবা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো হচ্ছে হিস্টোরি অফ সেল ডিভিশন বা হচ্ছে যে কোষ বিভাজনের যে ইতিহাসটা। তো দেখো এই যে কোষ বিভাজন, এই যে কোষ বিভাজন এটা বলতে আমরা আসলে কি বুঝছি? মনে করো যে এটা হচ্ছে একটা মানুষের দেহকোষ যেটা আছে ডিপ্লয়েড অবস্থায়। দেহকোষটা সবসময় ডিপ্লয়েড অবস্থায় থাকে। তো এই যে মানুষের দেহকোষ এটা কি হবে? বিভাজিত হবে। বিভাজিত হবে একটা প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে। বিভাজিত হয়ে এই যে ২ টা কোষ তৈরি করলো। আবার কয়টা কোষ তৈরি করলো? ২ টা কোষ তৈরি করলো। তাহলে এই যে যেই কোষটা বিভাজিত হলো, এই যে যেই কোষটা বিভাজিত হলো সেটাকে আমরা বলছি মাদার সেল। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে মাদার সেল। আর এই মাদার সেল থেকে পরবর্তীতে বিভাজনের মাধ্যমে যে ২ টা কোষ আসলো, এই ২ টা কোষকে আমরা বলছি ডটার সেল। ডটার ডটার সেল ডটার সেল। তাহলে এই যে মাদার সেল থেকে ডটার সেল অর্থাৎ একটি কোষ থেকে আরও যে কোষ তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে কোষ বিভাজন। এই প্রক্রিয়াটাই কি? এই প্রক্রিয়াটাই হচ্ছে যে কোষ বিভাজন। এখন আসো কোষ বিভাজনের ইতিহাস। কোষ বিভাজনের ইতিহাস হচ্ছে দেখা গেছে যে সর্বপ্রথম একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং বা ডাব্লিউ ফ্লেমিং আমরা সংক্ষেপে বলি। তাহলে ওয়াল্টার ফ্লেমিং ইনি কি করেছিলেন 1882 খ্রিস্টাব্দে। কত সালে? 1882 সালে কি করছে? সামুদ্রিক স্যালামান্ডার, একটা প্রাণী, সামুদ্রিক সামুদ্রিক স্যালামান্ডার সামুদ্রিক স্যালামান্ডার যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটিউরাস ম্যাকালুসা। ট্রাইটিউরাস টাইটেরাস ম্যাকালুসা বা সামুদ্রিক স্যালামান্ডার। এখানেই তিনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। মাইটোসিসোনা মায়োসিসোনা জাস্ট কি করছে? কোষ বিভাজন হয়েছে এইটা লক্ষ্য করছে। তাহলে এখানে কি করেন? প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজন লক্ষ্য করেন। বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজন লক্ষ্য করেন হচ্ছে এই সামুদ্রিক স্যালামান্ডার বা টাইটেরাস ম্যাকুলোসাতে। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে। বুঝছো? কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে। অর্থাৎ সেল কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। অর্থাৎ কোষ থেকে কোষ কেবল সৃষ্টি হতে পারে। এই কথাটা বলেন আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে রুডলফ ভিরশাও। তাহলে বিজ্ঞানীটির নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে রুডলফ ভিরশাও। তিনি হচ্ছে বলেন যে কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে। এখন হচ্ছে দেখো আমরা জানবো যে কোষ বিভাজনের প্রকারভেদ। ঠিক আছে? কোষ বিভাজনের প্রকারভেদ বা কোষ বিভাজন কয়ভাবে হতে পারে? কোষ বিভাজন মূলত দেখা গেছে যে 3 ভাবে হতে পারে। ঠিক আছে? অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা হচ্ছে যে মায়োসিস। তাহলে এই যে কোষ বিভাজন এটা কয়ভাবে হতে পারে? কোষ বিভাজন। এই কোষ বিভাজনটা 3 ভাবে হতে পারে। কোষ বিভাজনটা কতভাবে হতে পারে? কোষ বিভাজনটা হচ্ছে আমাদের 3 ভাবে হতে পারে। প্রথমে যেভাবে হতে পারে তার নাম হচ্ছে যে অ্যামাইটোসিস। তাহলে প্রথমে যেভাবে হতে পারে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যামাইটোসিস বা এটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কেন প্রত্যক্ষ বলছি এটা একটু পরে জানতে পারবা। এটার নাম হচ্ছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে আছে আমাদের মাইটোসিস যেটাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। আরেকটা হচ্ছে মায়োসিস বা যেটাকে আমরা বলি হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। ঠিক আছে? এখন দেখো এই যে অ্যামাইটোসিস, মায়োসিস এদের কিছু কোষ বিভাজনের যে প্রক্রিয়াটা বা বেসিক যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে? তবে ফার্স্ট অফ অল যেটাকে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এই যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন এটা সব সময় নিম্ন শ্রেণীর যে জীবগুলো থাকে সেখানে হয়, কখনোই উচ্চ শ্রেণীতে হবে না। তাহলে এটা কাদের হবে? এটা হচ্ছে যে নিম্ন শ্রেণীর জীবে দেখা যায়। তাহলে নিম্ন শ্রেণীর জীবে এইটা হয়। নিম্ন শ্রেণীর জীবে বিভাজন প্রক্রিয়া কি? নিম্ন শ্রেণীর জীব যেগুলো আছে এই নিম্ন শ্রেণীর জীবের যে বিভাজন প্রক্রিয়া তার নাম হচ্ছে অ্যামাইটোসিস। আর
এই যে মাইটোসিসের প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, এটা হচ্ছে সরাসরি কোষ বিভাজন হয় কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই। তাহলে আমরা বলতে পারবো যে জটিল মাধ্যমিক পর্যায় বা ইন্টারমিডিয়েট পর্যায় ছাড়াই, জটিল মাধ্যমিক পর্যায় বা বিভিন্ন দশা যেগুলো আছে না, যে মাইটোসিস মাইসিস যে দশা, এগুলো হয় না। তাহলে জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভাজন, সরাসরি 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 বিভাজন। তাহলে জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভাজন হয় হচ্ছে আমাদের অ্যামাইটোসিস বা হচ্ছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এখন এই যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কাদের কাদের দেখা যায় সেটাকে আমরা মনে রাখবো সংক্ষেপে বাপি দ্বারা। বাপি, ঠিক আছে, বাপি বা বাপিতে হচ্ছে আমাদের অ্যামাইটোসিস বা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াটা দেখা যায়। কাদের কোথায় দেখা যায়? বাপিতে, BAPY। এখন এই বাপিতে কি আসে? ওয়াইতে হচ্ছে আমাদের ইস্ট, YEAST ইস্ট। পিতে আসে হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া। এতে আসে হচ্ছে অ্যামিওবা। আর বিতে আসে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো এই যে আমাদের বাপি দ্বারা আমরা কি মনে রাখছি? বাপি দ্বারা মনে রাখছি হচ্ছে বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, এতে আছে অ্যামিবা, পিতে হচ্ছে প্রোটোজোয়া, আর ওয়াইতে হচ্ছে ইস্ট। এই যে চারটা প্রাণী আছে, এগুলোতে কি হয়? এগুলোতে হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, তারা কোষ বিভাজনটা করে থাকে। তারপরে হচ্ছে আমাদের মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। মাইটোসিস বা সমীকরণিক যে বিভাজন আছে, এই মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এখানে কি হয় দেখো, আমি সংক্ষেপে বোঝাই। এইখানে যেটা হয়, মনে করো এটা মাইটোসিস সবসময় কোথায় হয়? মাইটোসিস হয় হচ্ছে যে যেখানেই হোক, এর মাইটোসিস দুই জায়গায় হতে পারে। তোমার হচ্ছে যেই গ্যামিটেও হতে পারে, আবার হচ্ছে দেহকোষও হতে পারে। তাহলে হচ্ছে এটা মনে করো যে ডিপ্লয়েড কোষে মাইটোসিস হচ্ছে, অর্থাৎ তোমার দেহে হচ্ছে। তাহলে দেহে যখন মাইটোসিস হবে, তখন সমগুণ সম্পন্ন একই ক্রোমোসোম সংখ্যা বিশিষ্ট আরো দুইটা কোষ তৈরি করবে। আবার মনে করো তোমার গ্যামিটে হচ্ছে, তোমার গ্যামিটে যদি হয়, তাহলে এক্ষেত্রেও ওই সমগুণ সম্পন্ন সমক্রোমোসোম বিশিষ্ট দুইটা কোষ তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ মাইটোসিসটা হচ্ছে সমীকরণের বিভাজন, অর্থাৎ এখানে যদি দুই থাকে, পরবর্তীতে যায় দুইটাই মানে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণই থাকবে। ক্রোমোসোম সংখ্যা যদি হ্যাপ্লয়েড হয়, পরবর্তীতে গিয়েও এখানে হ্যাপ্লয়েডই হবে। আর এই যে মাইটোসিস আর মায়োসিসটা কেমন? মায়োসিসটা দেখো, মায়োসিস বা হচ্ছে হ্রাসমূলক যে বিভাজনের কথাটা আমরা বললাম, মায়োসিস বা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এখানে এই মায়োসিসটা কখনোই তোমার হচ্ছে দেহকোষে হয় না। দেহকোষে কখনোই হচ্ছে মায়োসিস হয় না। মায়োসিস সবসময় কোথায় হয়? তোমার জনন মাতৃকোষ, ঠিক আছে, জনন মাতৃকোষে হয়। জনন মাতৃকোষে যখন হচ্ছে যে মায়োসিস হয়, তখন সেখান থেকে কি তৈরি হয়? জনন মাতৃকোষে যখন হচ্ছে মায়োসিস হয়, তখন সেখান থেকে হচ্ছে হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট বা গ্যামেট সৃষ্টি হয়। তাহলে এখানে হচ্ছে যে মনে করো এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ সবসময় ডিপ্লয়েড অবস্থায় থাকে। তাহলে জনন মাতৃকোষটা কি অবস্থায় থাকে? সবসময় ডিপ্লয়েড অবস্থায় থাকে। এখান থেকে কি হয়? হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপাদন হয়। হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয়। এখানে হচ্ছে 2n থেকে, কিন্তু এখানে হচ্ছে যে n হয়েছে, 2n থেকে n হয়েছে না? হ্যাঁ, 2n থেকে n হয়েছে, কিন্তু এখানে কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে 2n থেকে কিন্তু 2nই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইটোসিসে CN সমান 11। এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো, মাইটোসিসে হচ্ছে আমরা বোঝাচ্ছি যে মাইটোসিস প্রক্রিয়ায় মাইটোসিসে CN সমান হচ্ছে 11, আর মায়োসিসে CN সমান হচ্ছে 12। মায়োসিসে CN সমান হচ্ছে যে 12। এটা কিন্তু একটা হচ্ছে টেকনিক মনে রাখার। কি মনে রাখার? সেটা হচ্ছে দেখো, এই সিতে হচ্ছে ক্রোমোজোম আর এনতে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমও একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও একবারই বিভাজিত হয়। এই জন্য CN সমান হচ্ছে যে 11। আর মায়োসিস প্রক্রিয়া ক্রোমোজোম একবার বিভাজিত হলেও নিউক্লিয়াসটা কিন্তু দুইবার বিভাজিত হয়। কেন নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়? এটা হচ্ছে মায়োসিস 1। এই যে এই পর্যন্ত আসলো না, এটাকে বলা হচ্ছে মায়োসিস 1। মায়োসিস 1। এরপরেও একটা বিভাজন হবে। এরপরে একটা বিভাজন হয়ে কি তৈরি করবে? দেখো, এরপরেও একটা বিভাজন হয়, এবং এই বিভাজন হওয়ার পরে এখানে হচ্ছে আরো দুইটা তৈরি করে হ্যাপ্লয়েড, মানে এটা হচ্ছে যে আরো দুইটা তৈরি করবে এখানে। আচ্ছা, এটাকে বলা হয় মায়োসিস 2। মায়োসিস
মায়োসিস টু। তাহলে এই যে মায়োসিস ওয়ান এটাই মূলত আসল মায়োসিস, আর পরবর্তী যে মায়োসিস টুটা এটা হচ্ছে মাইটোসিস বিভাজনের অনুরূপ, তাই এটাকে বলা হয় মাইটোসিস, মানে সমীকরণিক বিভাজনই বলা হয় এটাকে। তো অত জটিলে পেঁচানোর দরকার নাই, জাস্ট মনে রাখবা যে মায়োসিস বিভাজনের ফলে হচ্ছে একটা কোষ থেকে 4টা সৃষ্টি হয়, আর এখানে মাইটোসিসের ফলে একটা কোষ থেকে 2টা সৃষ্টি হয়, মানে প্রথম স্টেপে। আচ্ছা, আর এখানে আমরা বললাম কি মায়োসিসে হচ্ছে সিএন সমান কত, মায়োসিসে সিএন সমান হচ্ছে আমাদের 12, সিএন সমান 12, অর্থাৎ ক্রোমোজোম একবার কিন্তু নিউক্লিয়াস হচ্ছে 2বার বিভাজিত হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে তোমরা যে ছোটবেলায় যে কার্টুন নেটওয়ার্ক সিএন, কার্টুন নেটওয়ার্ক তো অনেকে দেখেছো, তো এই চ্যানেলটা, তো এই যে মায়োসিসে এটাকে মনে রাখবে যে মায়োসিসে হচ্ছে সিএন, আর এই যে মায়োসিস, এই মায়োসিসে হচ্ছে সিএনএন। এটা কিন্তু একটা হচ্ছে যে সাংবাদিক মনে হয় চ্যানেল, এটা একটা সিএনএন। তো সিএনতে হচ্ছে যে মাইটোসিস মানে হচ্ছে ক্রোমোজোম একবার নিউক্লিয়াস একবার, কিন্তু মায়োসিসে সিএনএন অর্থাৎ ক্রোমোজোম একবার হলো নিউক্লিয়াস 2বার। তবে সিএনএন মনে হয় একটা ইসরায়েলি কোম্পানি সম্ভবত, সংবাদপত্রের, দেখার দরকার নাই, ইসরায়েল প্রোডাক্ট সব ব্যান্ড। আচ্ছা, তো কোষ বিভাজনের এই যে এ পর্যন্ত হচ্ছে আমরা হিস্টোরি শেষ করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে কোষ চক্র বা হচ্ছে সেল সাইকেল। এখানে হচ্ছে এক সাইডে, খাতার এক সাইডে হচ্ছে নোট দিয়ে এটা লিখে রাখা যে সিতে হচ্ছে ক্রোমোজোম, এনতে হচ্ছে যে নিউক্লিয়াস। এটা তুলে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, লেখা হলে আমাকে বলো। লেখা হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে যে বুঝে দিলাম। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা আমি মুছে দিলাম। কোষ চক্র বা সেল সাইকেল নিয়ে আমরা একটু আলোচনা করি। কোষ চক্র বা সেল সাইকেলটা কি আসলে? এটা খায় না মাথায় দেয়, তাই না? খায় না মাথায় দেয় রে ভাই। কোষ চক্র বা সেল সাইকেলটা আমরা কি করব? কি কোনো কাজে আসবে আদৌ? আচ্ছা, তো আমাদের যে কনসেপ্ট নাম্বার 2 সেটা হচ্ছে আমরা C2 দিয়ে লিখি, যে C2 কনসেপ্ট নাম্বার 2 সেটা হচ্ছে আমাদের কোষ চক্র বা সেল সাইকেল। কোষ চক্র, কোষ চক্র, ঠিক আছে, বা সেল সাইকেল। দেখো, এই যে কোষ চক্র বা সেল সাইকেল কথাটা বললাম, এই কোষ চক্র জিনিসটা আসলে কি? কোষ চক্র হচ্ছে, কোষ চক্র, কোষ চক্র হচ্ছে, দেখো একটা কোষ কি হবে, একটা কোষ প্রথমে সৃষ্টি হবে, একটা কোষ প্রথমে সৃষ্টি হবে, তারপর আস্তে আস্তে সে কি হবে, বড় হবে, অর্থাৎ তার বৃদ্ধি হবে, এবং লাস্টে যে সে কি করবে, বংশবৃদ্ধি করবে, অর্থাৎ বিভাজন হবে। তাহলে বিভাজন, তাহলে এই যে একটা কোষ সৃষ্টি হলো, তার বৃদ্ধি হলো এবং পরবর্তীতে বিভাজন হলো, এই তিনটি প্রক্রিয়া, এই তিনটি প্রক্রিয়া যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, এই তিনটি প্রক্রিয়া যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা বলছি হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে কোষ চক্র বা হচ্ছে সেল সাইকেল। তাহলে একটি কোষ সৃষ্টি, তার হচ্ছে বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি প্রক্রিয়া যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা বলছি কোষ চক্র বা সেল সাইকেল। এই যে কোষ চক্র বা সেল সাইকেল, এর প্রস্তাবক হচ্ছে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে হাওয়ার্ড, আরেকজনের নাম হচ্ছে পেল্ক। হাওয়ার্ড ও পেল্ক এরা কি করছে, এরা হচ্ছে যে কোষচক্র প্রস্তাব করেছিল। হাওয়ার্ড এবং পেল্ক কোষচক্র প্রস্তাব করেছিল, ঠিক আছে। হাওয়ার্ড এবং পেল্ক কি করেছে, এই কোষচক্র হচ্ছে প্রস্তাব করেছিল। এখন এই যে কোষচক্র, এই কোষচক্রকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারফেস বা যেটাকে আমরা বলছি প্রস্তুতি পর্যায়, ইন্টারফেস বা যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি প্রস্তুতি পর্যায়। ইন্টারফেস, ইন্টারফেস বা হচ্ছে প্রস্তুতি পর্ব, প্রস্তুতি পর্ব। আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ বা যেটাকে আমরা বলছি বিভাজনরত দশা, এম ফেজ বা মাইটোটিক দশা। তাহলে এম ফেজ, আরেকটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক দশা, মাইটোটিক দশা যা বিভাজনরত দশা, ঠিক আছে, বিভাজনরত দশা, বিভাজনরত
দশা হচ্ছে আমাদের এম ফেজ বা মায়োটিক ফেজ। এখন হচ্ছে এই যে আমাদের কোষচক্রের যে টোটাল টাইম, এই কোষচক্রের টোটাল টাইমের দেখা গেছে 90 থেকে 95% সময় ব্যয় হয় হচ্ছে আমাদের ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে। ঠিক আছে, এই ইন্টারফেস বা প্রস্তুতি পর্বে দেখা গেছে 90 থেকে 95% সময় ব্যয় হয়, অর্থাৎ এরা মেকআপ করতে টাইম নেয় আর কি, মেয়েদের মতো সাজগুজ করতে টাইম নেয়। ঠিক আছে, তো এর সময় হচ্ছে বেশি লাগে 90 থেকে 95%। আর এম ফেজ যেটা বা মায়োটিক দশা যেটা বা বিভাজনরত দশা যেটা, এরা মনে করো যে অল টাইম রেডি থাকে আমাদের ছেলেদের মতো। ঠিক আছে, জাস্ট কি একটা শার্ট পরবো, চুল স্টাইল করবো, একটা ঘড়ি পরবো, শেষ। তো এটা হচ্ছে যে এম ফেজ বা মায়োটিক দশা, বিভাজনরত দশা। এখানে সময় লাগে কত? মাত্র হচ্ছে 5 থেকে 10%-এর মতো টাইম লাগে। ঠিক আছে, মাত্র 5 থেকে 10%-এর মতো টাইম লাগে হচ্ছে আমাদের এম ফেজ বা মায়োটিক দশাতে হচ্ছে আমাদের মাত্র 5 থেকে 10% সময় লাগে। এখন এই যে ইন্টারফেস, এর পেছনে সময় যে লাগলো, এই সময় লাগার পেছনে আরও কতগুলো ধাপ আছে। অর্থাৎ এই যে মেয়েরা যে মেকআপ করবে মনে করো, এরা তো মনে করো যে এখানে একটু আইলাইশার দেবে, তারপরে তোমার হচ্ছে মুখে বিভিন্ন রকম আছে না ভাই, অত আমি জানি না। তো এই যে ধাপগুলো তারা সম্পূর্ণ করে, আর এক স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ফাউন্ডেশন দিবে, তারপরে আরও কী কী আছে, লিপস্টিক আছে, তারপর আচ্ছা। তো এই যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলা, এই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো করতে আসলে সময় লাগে। তো এই যে দেখো, তো এই যে ইন্টারফেস বা প্রস্তুতি পর্ব, এই ইন্টারফেস বা প্রস্তুতি পর্বের কিছু স্টেপ আছে। এই স্টেপগুলো কি কি? স্টেপগুলো হচ্ছে G1, S আর হচ্ছে G2। তাহলে এই যে ইন্টারফেসের যে স্টেপগুলা, কি রে ভাই, ইন্টারফেসের যে স্টেপগুলো হচ্ছে যে G1 বা গ্যাপ 1 ফেজ, G1 ফেজ, তারপরে হচ্ছে S ফেজ বা সিনথেসিস ফেজ, S ফেজ বা সংশ্লেষণ পর্ব ধাপ যেটাকে বলা হয়, S ফেজ সংশ্লেষণ। আর এটা হচ্ছে যে G2 ফেজ, G2 ফেজ, G2 ফেজ। ঠিক আছে, G2 ফেজ। তো এই যে G1 ফেজ, এটাকে বলা হয় প্রথম বিরাম দশা, এটা একটু লিখে রাখো সাইডে। প্রথম বিরাম দশা, G2 ফেজটা হচ্ছে দ্বিতীয় বিরাম দশা, আর S ফেজটা এটাকে বলা হয় সিনথেসিস ফেজ। তাহলে S ফেজ বা সিনথেসিস ফেজ বা সংশ্লেষণ পর্ব, সিনথেসিস ফেজ বা হচ্ছে সংশ্লেষণ পর্ব, সংশ্লেষণ দশা। তো এই যে গ্যাপ 1 বা G1 ফেজ, G1 ফেজে কি হয়? G1 ফেজে হচ্ছে ডিএনএ প্রতিলিপনের প্রয়োজনীয় উপাদানটা সে সংগ্রহ করে। তাহলে এই যে G1 ফেজ, এই G1 ফেজে কি হয় দেখো, G1 ফেজে ডিএনএ প্রতিলিপনের বা ডিএনএ রেপ্লিকেশন হওয়ার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। ডিএনএ রেপ্লিকেশন হওয়ার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে কোন পর্যায়ে? উপাদান সংগ্রহ করে হচ্ছে আমাদের এই পর্যায়ে। ঠিক আছে, এই পর্যায়ে আমাদের হচ্ছে যে G1 ফেজে আর ডিএনএ প্রতিলিপনের জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো সংগ্রহ করা হয়। আর এস ফেজ বা সিনথেসিস পর্ব বা সংশ্লেষণ পর্ব, যেখানে বোঝাই যাচ্ছে যে সংশ্লেষণ হবে। কি সংশ্লেষণ হবে? ডিএনএ সংশ্লেষণ হবে। তাহলে এই পর্যায়ে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন হয়। এই পর্যায়ে এসে কি হয়? ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন হয়। এখন এই যে ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন, এটা আসলে কি? ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন হচ্ছে যখন এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, যখন ডিএনএ তৈরি হবে তখন সেটাকে আমরা বলি প্রতিলিপন বা হচ্ছে রেপ্লিকেশন। এবং লাস্টে আছে হচ্ছে আমাদের G2 ফেজ বা দ্বিতীয় বিরাম দশা। এই G2 ফেজ বা হচ্ছে যে দ্বিতীয় বিরাম দশায় কি হয় দেখো, G2 ফেজ বা দ্বিতীয় বিরাম দশায় হচ্ছে দেখো এখানে ডিএনএ এর কাজ শেষ, তাহলে বাদ থাকে কি? ওই যে তোমার হচ্ছে যে এই যে মাইক্রোটিউবিউলস গঠনকারী যে উপাদানগুলো লাগবে, কেন লাগবে? ওই যে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে। এই স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য যে হচ্ছে উপাদানগুলো লাগবে সেইগুলো হচ্ছে সংশ্লেষণ হবে এখানে। তো মাইক্রোটিউবিউলস গঠনকারী উপাদান সংশ্লেষণ করবে। তাহলে এখানে কি এরা কি করবে? এরা হচ্ছে মাইক্রোটিউবিউলস গঠনকারী উপাদান সংশ্লেষণ করবে। উপাদান সংশ্লেষণ, মাইক্রোটিউবিউলস গঠনকারী উপাদান সংশ্লেষণ করবে হচ্ছে আমাদের গ্যাপ 2 বা G2 ফেজে। G2 ফেজে কি করবে? G2 ফেজে হচ্ছে মাইক্রোটিউবিউল গঠনকারী উপাদানটা তারা কি করবে? সংশ্লেষণ করবে। আর 90 থেকে 95%। আচ্ছা, আরে ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমাদের কি করলো?
মাইক্রোটিউবিউলস গঠনকারী উপাদানগুলো সংশ্লেষণ করলো গ্যাপ টুতে, এবং গ্যাপ টুতে একটি সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা একটা খুবই মনে রাখার মতো বিষয় যে এই যে গ্যাপ টু বা G2 ফেজে এখানে কি হয়, একটা সেন্ট্রোজোম থেকে একটি সেন্ট্রোজোম থেকে সেজোম একটি সেজোম থেকে দুটি সেজোম ঠিক আছে, তোরা পুরোটা লিখে নিস, আমি লিখলাম না। একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয় হচ্ছে এই গ্যাপ টুতে বা দ্বিতীয় বিরাম দশায় বিরাম দশায়। ঠিক আছে, আচ্ছা G1 ফেজে যে এখানে যে টাইমটা লাগে বা টাইম রিকোয়ারমেন্টটা কত, G1 ফেজের টাইম রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের 30 থেকে 40% টাইম লাগে হচ্ছে আমাদের গ্যাপ ওয়ানে। এস ফেজ বা সংশ্লেষণ পর্বে লাগে হচ্ছে 30 থেকে 50% টাইম অ্যালোকেশন দরকার। আর G2 ফেজে আমাদের টাইম লাগে মাত্র 10 থেকে 20%। তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, 10 থেকে 20%। এখন দেখ, এই যে G1 থেকে এস ফেজে যাবে, আবার হচ্ছে এস ফেজ থেকে G2 ফেজে যাবে, এই যে যাওয়ার জন্য একটা হচ্ছে যে কি দরকার, একটা হচ্ছে বুস্ট আপ দরকার, না স্পিড দরকার, এনার্জি দরকার, প্রভাবক দরকার। তো এই যে কাজটা, প্রভাবকের যে কাজটা করে তার নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা হচ্ছে সিডিকে হচ্ছে যে এই কাজটা করে থাকে, বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ তুমি বলতে পারো। তো এই সিডিকে হচ্ছে এই কাজটা করে। এই পর্যন্ত তুলে নাও। আচ্ছা, এই পর্যন্ত তুলে নাও। ঠিক আছে, এই পর্যন্ত তুলে নাও তোমরা একটা স্ক্রিনশট। ওকে, আচ্ছা, কোষ চক্র বা সেল সাইকেল আমাদের শেষ হয়ে যাবে একটু পরেই। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে যে এই যে গ্যাপ ওয়ান বা G1 ফেজ নিয়ে আমরা কথা বললাম, যে G1 ফেজ, এখানে তারপরে ছিল হচ্ছে এখানে এস ফেজ, এবং লাস্টে ছিল হচ্ছে G2 ফেজ। ঠিক আছে, এই যে গ্যাপ ওয়ান ফেজ লেখা দেখতে পাচ্ছিস, ফেজ আমার লেখা একটু ছোট রে। G2 ফেজ থেকে চলে যাবে পরবর্তীতে এম ফেজে। হ্যাঁ, এখানে বা এম ফেজ বা মাইটোটিক ফেজ যেটা ছিল ওই এম ফেজে চলে যাবে এটা। তাহলে এখন দেখো, এই যে গ্যাপ ওয়ান ফেজ থেকে যাচ্ছে কোথায়, এস ফেজ বা হচ্ছে যে সিনথেসিস ফেজ। লেখা তো দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, G1 ফেজ থেকে এস ফেজে যাবে, আবার এস থেকে যাবে G2 ফেজে, আবার G2 থেকে যাবে এম ফেজে। তো এই যে গ্যাপ ওয়ান থেকে তোমার হচ্ছে যখন এস ফেজে যাবে, এই ক্ষেত্রে যেই প্রভাবকটা কাজ করে সেটা হচ্ছে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আর এই এস ফেজ থেকে আবার G2তে যখন যাবে, এখানে কাজ করবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সিডিকে। আর G2 থেকে যখন এম ফেজে যাবে তখন এখানে আর সাইক্লিন কাজ করবে না, এখানে কাজ করবে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। আচ্ছা, ব্রাইটনেস বেশি হয়ে গেছে রে, ওয়েট, ব্রাইটনেসটা কমাই দিই। ঠিক আছে, ফোকাস কর রে ভাই, এখানে ফোকাস কর। ওয়েট, ঠিক আছে এখন ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি হলো বিষয়টা, যে হচ্ছে যে G1 থেকে যখন হচ্ছে যে এস ফেজে যাবে তখন হচ্ছে যে প্রভাবক হিসেবে কাজ করবে সিডিকে। এস থেকে যখন G2তে যাবে বা গ্যাপ টুতে যাবে তখনও সিডিকে কাজ করবে। কিন্তু G2 থেকে যখন এম ফেজ মাইটোটিক দশা, বিভাজন দশা যখন যাবে তখন সেখানে কাজ করবে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ। এখন হচ্ছে দেখো কিছু নোট বা এই জিনিসগুলো একটু মনে রাখবে। সেটা হচ্ছে ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে, ইন্টারফেস দশায় নিউক্লিয়াস যে অবস্থায় থাকে সেটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে ইন্টারফেস দশার যে নিউক্লিয়াস সেটাকে কি বলা হয়, ইন্টারফেস দশার নিউক্লিয়াস। ইন্টারফেস দশায় নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াসকে বলা হয় কি, নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস।
ঠিক আছে, ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তারপরে হচ্ছে যেটা মনে রাখতে হবে যে আমাদের স্তন্যপায়ীতে এই যে এম ফেজ বা মাইটোটিক যেই ফেজটা আছে এটা হচ্ছে স্থায়ী কতক্ষণ হয়। আমাদের স্তন্যপায়ী যারা আছি বা ম্যামালস যারা আছি, এই স্তন্যপায়ীতে এম ফেজটা স্থায়ী হয় হচ্ছে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা। স্তন্যপায়ীতে এম ফেজ তোমার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়, 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়, 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয় হচ্ছে আমাদের স্তন্যপায়ীতে বা ম্যামালসে। আর সিডিকে এটা কি করে, ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই সিডিকে কি করে, সিডিকে এটা কি করে, ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে, ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে, ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ, এটা একটা প্রক্রিয়া, ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কে করে, এই সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তো আমাদের কোষচক্র শেষ হয়ে যাবে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস করার পরে। সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি দেখো, এটা হচ্ছে আমি মুছে দিলাম, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম। আচ্ছা, তো আরেকটা যে ইম্পর্টেন্ট চিজ বা জিনিস সেটা হচ্ছে যে ইন্টারফেজের গুরুত্ব, অর্থাৎ G1-এ কি হয়, G2-তে কি হয়, এস ফেজে কি হয়, এগুলা। তাহলে এটাকে আর মনে রাখি হচ্ছে ইন্টারফেজের গুরুত্ব দিয়ে। ইন্টারফেজের গুরুত্ব বা ইন্টারফেজ এর ইম্পর্টেন্স বা গুরুত্ব, কি ইন্টারফেসের ইম্পর্টেন্স বা গুরুত্ব কি, দেখো ইন্টারফেসের ইম্পর্টেন্স গুরুত্ব হচ্ছে কোষটি পরবর্তী বিভাজন অংশগ্রহণ করবে কিনা। এটা কোন স্টেজে নির্ধারণ হয়, সেটা নির্ধারণ হয় হচ্ছে যে গ্যাপ 1 ফেজে। তাহলে একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, তাহলে কোষ পরবর্তীতে বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, পরবর্তীতে বিভাজন হবে কিনা বা বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, বিভাজন হবে কিনা, এটা ম্যানেজিং কমিটির যে ডিসিশনগুলো কিনা সেটা কে নেবে, সেটাকে নেবে হচ্ছে যে গ্যাপ 1 বা G1 ফেজ, ঠিক আছে। একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেবে হচ্ছে গ্যাপ 1-এই সিদ্ধান্ত হয়ে যাবে। কোষ বিভাজনের জন্য যে প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনে বা সকল উপাদান তৈরি হবে হচ্ছে আমাদের গ্যাপ 1 ফেজে। অর্থাৎ একটা কোষ যে বিভাজন হবে তার জন্য যেই জিনিসগুলো লাগবে, আটা, ময়দা, সুজি, হ্যাঁ, একটা পিঠা বানাতে যে ঘি ইত্যাদি যে লাগবে, এগুলো সব তৈরি করতে হবে এই গ্যাপ 1 ফেজে। তাহলে সকল উপাদান তৈরি কোথায় হবে, সকল উপাদান তৈরি হয় হচ্ছে গ্যাপ 1। প্রয়োজনীয় সকল উপাদান তৈরি হয় এই গ্যাপ 1-এ। আর ডিএনএ প্রতিলিপন হয় সেটা সবাই জানো এস ফেজে। তাহলে ডিএনএ প্রতিলিপন হয় কোথায়, ডিএনএ প্রতিলিপন হয় হচ্ছে আমাদের এস ফেজ বা হচ্ছে সিনথেসিস পর্যায়ে। তারপরে আসে হচ্ছে G2 পর্যায়ে। তাহলে কি হয়, এই যে মাইক্রোটিউবিউলস গঠনকারী যে উপাদান সেটা হয় হচ্ছে G2-তে কি হয়, মাইক্রোটিউবিউলস গঠনকারী উপাদান, মাইক্রোটিউবিউলস তৈরি হয় আমাদের হচ্ছে গ্যাপ 2-তে বা G2-তে মাইক্রোটিউবিউলস তৈরি করে। আর হচ্ছে যে প্রয়োজনীয় শক্তি, এই যে এগুলো যে কাজগুলো করবে, এখন শক্তি তো লাগবে তাই না, পাওয়ার এনার্জি না থাকলে কাজ কিভাবে হবে। তাহলে এই এনার্জির যেহেতু দরকার, তাহলে এই যে এনার্জির বায়োলজিক্যাল যে এনার্জি সেটা কি হিসেবে থাকে, এটিপি হিসেবে থাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই যে এটিপি কোথায় তৈরি হবে, প্রয়োজনীয় শক্তি বা এটিপি সৃষ্টি হবে হচ্ছে গ্যাপ 2-তে। এটিপি তৈরি হবে কোথায়, এটিপি তৈরি হবে হচ্ছে গ্যাপ 2 বা G2 ফেজে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেজের কিছু গুরুত্ব। এখন আমরা জানবো হচ্ছে যে মাইটোসিস, খুবই 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 ওয়েটিংয়ে ছিলে তোমরা, জানি মাইটোসিসটা জানার জন্য। এখন এই মাইটোসিসটা আমরা একটা ইউনিক স্টাইলে বা নতুনভাবে আমরা শিখবো এই মাইটোসিস, ঠিক আছে। তাহলে মাইটোসিসটা আমরা হচ্ছে ইউনিকভাবে শিখবো, খুবই ইউনিকভাবে শিখবো হচ্ছে আমরা মাইটোসিস। দেখো, তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন আমরা জানবো হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস। আচ্ছা, তাহলে মাইটোসিস মানেটা কি, মাইটোসিস মানে হচ্ছে যে সমীকরণিক বিভাজন, বা এর আরেকটা নাম যেটা, এটা হচ্ছে যে সমীকরণিক বিভাজন, তাই না। তাহলে হচ্ছে আমরা এখন এখানে লিখবো হচ্ছে মাইটোসিস, হ্যাঁ,
এই তো মাইটোসিস। তাহলে এই যে মাইটোসিস এটা প্রধানত দুইটা ধাপে ঘটে। তাহলে প্রধানত কয়টা ধাপে ঘটে? দুইটি ধাপে। সাধারণত দুইটি ধাপে হয়। দুইটি ধাপে কিভাবে? মানে দুইটি ধাপে না, আসলে এটা হচ্ছে দুইটি ভাগে হবে। ভাগে বললে, কারণ ধাপে বলে ওর প্যাঁচ লেগে যেতে পারে ওই যে প্রোফেজের সাথে। তাহলে হচ্ছে এখানে আর বলি যে দুইটি ভাগে হয়। দুইটি ভাগে এটা সম্পূর্ণ হয়ে থাকে। দুইটি ভাগে কোন কোন ভাগ? একটাতে হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন হয়, আর একটাতে হচ্ছে যে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন যেই ধাপে ঘটে সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন যে ধাপে ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস, তাই না? তাহলে প্রথমটা আসলে কি? প্রথমটা আসলে হচ্ছে যে ক্যারিওকাইনেসিস, যেখানে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজন নিউক্লিয়াসের বিভাজন যে ধাপে হবে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এই নিউক্লিয়াসের বিভাজন যে ধাপে হয় সেটা হচ্ছে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস, ঠিক আছে? তাহলে ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজন যে ধাপে হবে সেটা তার নাম হচ্ছে যে সাইটোকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, কাইনেসিস, ঠিক আছে? তাহলে এই দেখো ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এটা হচ্ছে যে একটা নর্মালি দুইটা ধাপ হলো। এখন এই যে ক্যারিওকাইনেসিস নামকরণ ও প্রথম দেখতে পান হচ্ছে স্লাইকার আর আচ্ছা এটা একটু পরে দেখবো নি। আচ্ছা নোটটা দেখো, কোষ বিভাজন হয় না কাদের? এখন হচ্ছে যে কোষ বিভাজন হয় না কাদের সেটাকে আমরা একটু দেখি যে কোষ বিভাজন কোন কোন জীবে হয় না। কোষ বিভাজন কোথায় কোথায় হয় না? কোষ বিভাজন হয় না। কোথায় কোথায় কোষ বিভাজন হয় না? প্রথমে হয় না হচ্ছে আমাদের কোষ বিভাজন পরিণত যে কোষগুলো আছে, ঠিক আছে, সেখানে কোষ বিভাজন হবে না। অর্থাৎ পরিণত জনন কোষে, পরিণত গ্যামেট বা পরিণত জনন কোষে আর হচ্ছে কোষ বিভাজন হবে না। পরিণত জনন কোষে কি হবে না? পরিণত জনন কোষে আর কোষ বিভাজন হবে না। তারপরে হচ্ছে আমাদের যে উদ্ভিদের যে স্থায়ী টিস্যুগুলা, উদ্ভিদের স্থায়ী টিস্যুতে হবে না। উদ্ভিদের যে স্থায়ী টিস্যু সেখানে হবে না। তারপর আমাদের হৃৎপেশিতে কিন্তু হচ্ছে কোনো ধরনের কোষ বিভাজন হবে না, হৃৎপেশিতে হবে না। তারপরে হচ্ছে আমাদের যেখানে হবে না সেটা হচ্ছে পেশিকোষে হবে না। তাহলে কোথায় হচ্ছে না? পেশিকোষে কিন্তু আমাদের হচ্ছে কোষ বিভাজন হবে না। পেশিকোষেও আমাদের বা মাসকুলার টিস্যুতে হবে না। স্নায়ুকোষে, নার্ভ সেলেও কিন্তু আমাদের কোনো ধরনের কোষ বিভাজন হবে না। স্নায়ুকোষে হবে না। আর হচ্ছে সকল রক্তকোষ বা রক্তকণিকা যেগুলো বলা হয় সকল রক্তকোষ, যেমন আরবিসি লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেট, এগুলোর কোনোটাতেই কোষ বিভাজন হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের একটা হ্যাক শেখাবো। এই হ্যাকটা মনে রাখলে খুবই সহজে তোমরা এটা মনে রাখতে পারবা। তো হ্যাকটা কি? আচ্ছা দেখো, আচ্ছা তো হ্যাকটা হচ্ছে যে মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলা সেটা আমরা মনে রাখবো। হ্যাক নাম্বার 1, সেটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো আমরা কীভাবে মনে রাখছি। দেখো, তো মাইটোসিসের বৈশিষ্ট্য, হ্যাকটা কি? হ্যাকটা হচ্ছে যে মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো জানবো, তাই না? তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য জানার ক্ষেত্রে এখানে তোমাকে কয়েকটা কিওয়ার্ড মনে রাখতে হবে, ঠিক আছে? সব কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট কয়েকটা কিওয়ার্ড মনে রাখবে। সেই কিওয়ার্ডগুলো কি? প্রথমে আসবে হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি, অনুদৈর্ঘ্য বা হচ্ছে লম্বালম্বি। অনুপ্রস্থ মানে হচ্ছে আড়াআড়ি, ঠিক আছে? অনুদৈর্ঘ্য মানে হচ্ছে যে লম্বালম্বি, এইভাবে লম্বালম্বি। অনুপ্রস্থ মানে এইভাবে, ঠিক আছে, এই বরাবর, এটা হচ্ছে অনুপ্রস্থ। আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য মানে হচ্ছে লম্বালম্বি। তারপরে হচ্ছে সমগুণ সম্পন্ন। 2 নম্বর কিওয়ার্ডটা হচ্ছে সমান। 3 নম্বর কিওয়ার্ড হচ্ছে সমগুণ সম্পন্ন, আর 4 নম্বর যে কিওয়ার্ড সেটা হচ্ছে যে তোমার সম আয়তন। তোদের বইয়ে যে মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে না, অনেক বড় বড় লাইন দেওয়া আছে, দেখবি ওগুলো হচ্ছে মনে রাখার দরকার নেই। তো এই কয়টা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো কীভাবে? আচ্ছা এখন মনে রাখি যে হচ্ছে মাইটোসিস বৈশিষ্ট্য, এখানে হচ্ছে যে বিষয়গুলো বিবেচনা করতে প্রত্যেকটার সাথে ক্রোমোজোমকে কানেক্ট করবি।
ক্রোমোজোম, এই প্রত্যেকটার সাথে ক্রোমোজোমকে কানেক্ট করব। অর্থাৎ এই যে মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমটা অনুদৈর্ঘ্যভাবে বা লম্বালম্বিভাবে বিভক্ত হবে। ক্রোমোজোমটা কী হবে? মাতৃকোষের সমান হবে, ক্রোমোজোমটা মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে এবং ক্রোমোজোমটা বড় হয়ে মাতৃকোষের সম আয়তনের হবে। তাহলে এই যে মাইটোসিসের বৈশিষ্ট্য, এখানে 4টা কিওয়ার্ড মনে রাখলে কিন্তু আমরা এটা করতে পারছি। তো কীভাবে মনে রাখি? প্রত্যেকটার সাথে ক্রোমোজোমকে কানেক্ট করবি। অর্থাৎ ক্রোমোজোমের মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি বিভাজন হবে, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম মাতৃকোষের সমান হবে, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে এবং মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সম আয়তনের হবে। আচ্ছা, এখন আসি মাইটোসিসের ধাপ, বহুল প্রত্যাশিত যেই বিষয়, যেখানে পেঁয়াজ বেশি লাগে। ঠিক আছে, মাইটোসিসের ধাপগুলো আমরা একটা ইউনিক স্টাইল, আমি বলেছিলাম যে ইউনিক স্টাইলে পড়বো। হ্যাঁ, আমরা ইউনিক স্টাইলেই পড়বো মাইটোসিসের ধাপগুলো। ঠিক আছে, মাইটোসিসের যে ধাপগুলো এটা আমরা একটা ইউনিক স্টাইলে পড়বো। তো এটা তুলে নাও। ঠিক আছে, আচ্ছা আমরা মুছে দিলাম। আচ্ছা দেখো, কথা বলছিলাম মাইটোসিসের পর্যায় বা ধাপ। কয়টি ধাপ? মাইটোসিসের পর্যায় বা ধাপ হচ্ছে আমাদের 5টি ধাপ বা পর্যায়ে মাইটোসিস সম্পন্ন হয়। কয়টি ধাপে? 5টি ধাপে বা পর্যায়ে মাইটোসিসটা সম্পাদন হয়। আচ্ছা, ধাপগুলো তো সবাই জানো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, একটা একটা করে জানি। আসো, তো প্রথমে জানবো হচ্ছে প্রোফেজ। হ্যাঁ, প্রোফেজ আর টেলোফেজ মানে হচ্ছে সাইড বাই সাইড জানবো। তো দেখো, প্রোফেজ এটার মানে হচ্ছে, প্রো মানে হচ্ছে আদি বা আদ্য, ফেজ মানে হচ্ছে পর্যায় বা দশা। তাহলে এটা কোনো বলতে পারি পর্যায়, আদ্য পর্যায় বা আদ্য দশা। আর একটা হচ্ছে যে টেলোফেজ, তাই না? তাহলে টেলো মানে হচ্ছে যে শেষ। টেল মানে লেজ না? লেজ কোথায় থাকে? লেজ কি সামনে থাকে নাকি? মাথার সামনে লেজ থাকে? লেজ থাকে হচ্ছে পেছনে। তাহলে সবার শেষের যেটা, সেটা হচ্ছে টেলো মানে হচ্ছে শেষ, ফেজ মানে হচ্ছে পর্যায় বা ধাপ, তাহলে শেষ পর্যায়। ঠিক আছে, তাহলে প্রোফেজ আর টেলোফেজের মধ্যে এখন আমরা হচ্ছে পার্থক্য আকারে শিখবো, যে হচ্ছে যে স্টেপগুলা, যাতে মনে রাখতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে এটা করা হচ্ছে। আচ্ছা, তো দেখো প্রোফেজে কি হয়? প্রোফেজে হচ্ছে পানি বিয়োজন হয়ে যায়, পানি বিয়োজন হয়। আর টেলোফেজে কি হয়? পানি যোজন হয় বা পানি যুক্ত হয়, যোজন বা পানিটা ফিরে আসে, যোজন, পানি বিয়োজন, আর এখানে পানি হচ্ছে যোজন হয়। আচ্ছা, তারপরে পানি বিয়োজন হয়ে গেল প্রোফেজে। পানি বিয়োজনের ফলে কি হবে? ক্রোমোজোমগুলো মোটা হবে এবং হচ্ছে যে খাটো হয়ে যাবে। তাহলে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে হচ্ছে প্রোফেজে। ক্রোমোজোমগুলো মোটা এবং হচ্ছে খাটো হবে। ক্রোমোজোমগুলো মোটা ক্রোমোজোমগুলো যখন মোটা এবং হচ্ছে যে খাটো হবে, তখন এটা হচ্ছে যে বর্ণধারণ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। আর বর্ণধারণ ক্ষমতা যত কালারফুল হবে, তত আমাদের চোখে ধরা দেবে বেশি। ঠিক আছে, তাহলে তত হচ্ছে আমাদের কি হবে? দৃষ্টিগোচর হবে বা সুস্পষ্ট হবে। তাহলে প্রথমে কি হচ্ছে? পানি বিয়োজন হলো। পানি বিয়োজনের ফলে কি হলো? ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মোটা এবং খাটো হচ্ছে। এই ক্রোমোজোমগুলো যখন আস্তে আস্তে মোটা এবং খাটো হবে, তখন এর যে রং ধারণ ক্ষমতা, সেটা হচ্ছে যে বেড়ে যাবে। রং ধারণ ক্ষমতা যখন বেড়ে যাবে, তখন আমাদের দৃষ্টিগোচর হবে সহজেই। আচ্ছা, আর এইখানে কি হবে? টেলোফেজ বা শেষ পর্যায়ে তার উল্টাটা হবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো হচ্ছে যে চিকন হবে, চিকন এবং লম্বা হবে। ক্রোমোজোমগুলো লম্বা এবং চিকন, ক্রোমোজোম লম্বা ও চিকন হবে। ক্রোমোজোমগুলো লম্বা এবং হচ্ছে যে চিকন হবে। ক্রোমোজোমগুলো লম্বা এবং হচ্ছে চিকন হবে। ক্রোমোজোমগুলো লম্বা এবং চিকন হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে যে
এই যে আমরা বললাম যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে, হ্যাঁ, এখনও কিন্তু সম্পূর্ণ বিলুপ্তি ঘটে নেই, আস্তে 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 ভ্যানিশ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা আমি এখানে তোমাদের একটা জিনিস দিই, যতবার আমি হচ্ছে নিউক্লিওলাস কথাটা বলবো বা নিউক্লিয়াস কথাটা বলবো সেখানে আমি এনসি দ্বারা বোঝাবো, ঠিক আছে। আর ক্রোমোজোম যখন আমি ইউজ করবো তখন হচ্ছে এই যে ক্রোমোজোমের যে চিহ্নটা আছে এটা আমি আঁকায় দেবো না, কারণ এত লিখতে গেলে আসলে টাইম বেশি লাগবে। ক্রোমোজোমের চিহ্ন এঁকে দেবো যেটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, তো দেখো এই যে বললাম যে হচ্ছে কি নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে এনসি অলাস ও এনসি মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি বিলুপ্তি ঘটতে ঘটতে থাকে। তাহলে এনসি অলাস ও এনসি মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। আর এখানে কি আসে, এখানে ফিরে আসে, তাহলে বিপরীত যেহেতু, তাহলে নিউক্লিওলাস বা এনসি অলাস ও এনসি মেমব্রেন, এনসি মেমব্রেন মেমব্রেন এনসি মেমব্রেন কি হয়, ফিরে আসে, ফিরে আসে, ফিরে আসে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হয় আরেকটা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি বিভাজন কার, ক্রোমোজোমের। তাহলে এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত, কারণ সেন্ট্রোমিয়ার সহজ কোথায় হয়, শুধুমাত্র একটা স্টেজেই সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, মনে রাখবা, শুধুমাত্র একটা স্টেজেই সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে, সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ছাড়া কখনোই সেন্ট্রোমিয়ার বিভাজন হবে না। তাহলে এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত ব্যতীত ক্রোমোজোমের, এই যে ক্রোমোজোম আমি চিহ্ন আঁকায় দিলাম, তোমরা বুঝে নিবা, ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন, অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি বিভাজন, হ্যাঁ, অনুদৈর্ঘ্য বিভাজন হয়, তোমরা কিন্তু লেখার সময় পুরোটাই লিখবে। তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন এখানে সম্পাদন হবে, ঠিক আছে। এখন হচ্ছে যে ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন সম্পন্ন হওয়ার পরে কি গঠন করবে, ক্রোমাটিড গঠন করবে, ক্রোমাটিড গঠন করবে, ক্রোমাটিড গঠন করবে। এখন দেখো তোদের একটা কনফিউশন আছে যে ভাই ক্রোমাটিড গঠন, এর একটা হ্যাক শেখায় দিই, সেটা হচ্ছে যে তোদের একটা কনফিউশন হচ্ছে যে ভাই ক্রোমোজোম কোনটা, অপত্য ক্রোমোজোম কোনটা, ক্রোমাটিড কোনটা, একটু বুঝাই দেন, আসো বুঝিনি। তো হচ্ছে দেখো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, কোথায় বুঝাই, আচ্ছা এখানে বস, মনে করো যে, লেখে না কেন রে, আচ্ছা মনে করো যে এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, আচ্ছা একটু সুন্দর করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো যে এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম, তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে এখন এর সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ারটা কি হয়, বড় করে আঁকাই তারা। তো মনে করো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এইটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখন এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা কি হবে, সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে যে অনুদৈর্ঘ্যভাবে বা লম্বালম্বিভাবে বিভাজন হবে, লম্বালম্বিভাবে বিভাজন হয় দুইটা তৈরি করবে, এই পাশে হচ্ছে যে দুইটা। তাহলে এই যে কি হলো, সেন্টিমিটারটা কিন্তু বিভাজন হয় নাই, সেন্টিমিটার বিভাজন ব্যতীত লম্বা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে এখানে দুইটা কি তৈরি করলো, এই যে দশাটা, এই দশাটার নাম হচ্ছে যে ক্রোমাটিড, ক্রোমাটিড। তাহলে এই যে দশা, এই দশাটার নাম কি, এই দশাটার নাম হচ্ছে যে ক্রোমাটিড। তাহলে এই যে দশা, এই দশাটার নাম কি, এই দশাটির নাম হচ্ছে যে ক্রোমাটিড। তাহলে এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোসোম, এখানে এসে হলো ক্রোমাটিড, ক্রোমাটিড। আর এর পরে যখন এই সেন্ট্রোমিয়ার সহ বিভাজন হবে, সেন্ট্রোমিয়াররা যখন বিভাজন হয়ে যাবে তখন এরকম দুইটা তৈরি করবে, যেটাকে বলছি আমরা অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে অপত্য ক্রোমোজোম। তাহলে এখন কি মাথার মধ্যে কিছু ঢুকেছে, মাথার মধ্যে কি কিছু ঢুকেছে বলো। নর্মালি এই অবস্থায় যদি থাকে সিঙ্গেল, এখানে হচ্ছে সিঙ্গেল ইয়েটা আছে, এই অবস্থায় থাকলে সেটা হচ্ছে ক্রোমোজোম, কিন্তু যখন সেন্টিমিটার ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে বিভাজন হয়ে তৈরি করবে সেটা ক্রোমাটিড, আর যখন সেন্টিমিটার বিভাজন হয়ে যাবে তখন সেটা কি তৈরি করবে, অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, তাই এটা তো বুঝতে পারছো। আর এই টেলোফেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনা হয়, মধ্যপর্দার সূচনা, কোষ প্রাচীরের যে মধ্যপর্দা বা সেল মেমব্রেন, সেল ওয়াল, কোষ প্রাচীরের
কোষ প্রাচীরের মধ্য পর্দার সূচনা, মধ্য পর্দার সূচনা এখানেই হয়, টেলোফেজে হয়, কিন্তু কোষ প্রাচীরের মধ্য পর্দার সূচনা এই টেলোফেজে হয়ে থাকে। তো এটুকু তুলে নাও। আল্লাহু আকবার, আল্লাহ। এই দেখ, ওই ক্রোমোজোম ক্রোমাটিড কিন্তু হচ্ছে যে এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের বিভাজন যখন হবে তখন তৈরি করবে অপত্য ক্রোমোজোম, আর ক্রোমোজোম থেকে যখন তার বাহুটা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হবে তখন সেটা তৈরি করবে হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে। আচ্ছা, না বুঝলে কমেন্টে অবশ্যই বলবা, না বুঝলে কমেন্টে অবশ্যই বলবা, ঠিক আছে, ঠিক আছে। আর তোমাদের নিজের যদি কোনো হ্যাক থাকে মনে রাখার, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক দেওয়া আছে ওইখানে, অথবা আমাদের ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করে তোমরা হচ্ছে তোমাদের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, এরপরে যে ধাপগুলো আমরা পার্থক্য আকারে শিখবো সেটা হচ্ছে প্রোমেটাফেজ আর একটা হচ্ছে মেটাফেজ। প্রোমেটাফেজ আর একটা হচ্ছে মেটাফেজ, এই দুটোর মধ্যে পার্থক্য আকারে আমরা শিখব, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস আমাকে জানাবা, কমেন্টে অবশ্যই জানাবা, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস ডিউরেশনটা কতক্ষণ রাখলে ভালো হয়, ঠিক আছে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কতক্ষণ রাখলে হচ্ছে ভালো হয়। তোমরা হচ্ছে অবশ্যই আমাকে জানাবা যে তোমরা হচ্ছে যে কতক্ষণ একটা ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, কারণ ক্লাসগুলো দিন শেষে তোমরাই করবা। আমি তো চাইলে নিতে পারবো 3-4 ঘন্টার ক্লাস, কোনো সমস্যা নাই, কিন্তু দিন শেষে ক্লাস তোমাদেরই করতে হবে। তাই তোমরা কতক্ষণ সহ্য করতে পারো এটা হচ্ছে যে বিষয়, তোমরা হচ্ছে কমেন্ট অবশ্যই লিখবা, ঠিক আছে। এটা মুছে দিলাম। দুইটা ধাপ শেষ, আর আছে 3টা ধাপ। এখন আমরা জানবো প্রোমেটাফেজ আর একটা হচ্ছে যে মেটাফেজ বা মধ্য পর্যায়, ঠিক আছে। আচ্ছা, প্রো মেটাফেজ, মেটাফেজ বা আদি মধ্য, মেটা মানে হচ্ছে মধ্য, আদি মধ্য পর্যায়, আদি মধ্য পর্যায়। আরেকটা হচ্ছে যে মেটাফেজ, যেটাকে বলা হচ্ছে মধ্য পর্যায়। মেটাফেজ, মেটাফেজ বা মধ্য পর্যায়, মেটাফেজ বা হচ্ছে মধ্য পর্যায়, ঠিক আছে। এদের মধ্যে পার্থক্য করে আমরা একটু শিখি। তো প্রথমে আমাদের কি জানতে হবে যে প্রোমেটাফেজ বা আদি মধ্য পর্যায়ে, যেটা এই প্রোমেটাফেজ বা আদি মধ্য পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে এখানেই কিন্তু স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে স্পিন্ডল যন্ত্র কোথায় সৃষ্টি হয়, তাহলে অবশ্যই উত্তর হবে প্রোমেটাফেজ। স্পিন্ডল, আরে ভাই কলম এত ডিস্টার্ব দিচ্ছে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তাহলে কোথায়, হচ্ছে যে আমাদের প্রোমেটাফেজ বা আদি মধ্য পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে কোথায়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে আমাদের প্রোমেটাফেজে। স্পিন্ডল স্পিন্ডল যন্ত্র সৃষ্টি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তারপরে এখানে আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য, ক্রোমোজোমীয় নৃত্য, নৃত্য দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায় হচ্ছে আমাদের প্রোমেটাফেজে। ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায় প্রোমেটাফেজ এই পর্যায়ে। এখন এই প্রোমেটাফেজ থেকে আরেকটু কিছু জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, সেটা দেখো। এটা হচ্ছে মনে করো একটা স্পিন্ডল যন্ত্র, এটা একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এই স্পিন্ডল যন্ত্রে, এটা মনে করো একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে। এই যে স্পিন্ডল যন্ত্র একটা, এই স্পিন্ডল যন্ত্রের এই যে অঞ্চলটা মাঝ বরাবর যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, ইকুয়েটর,
বিষুবীয় অঞ্চল বা হচ্ছে ইকুয়েটর। আর এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ বা ফাইবারগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন সরি ট্র্যাকশন ফাইবার না, এটা হচ্ছে যে নর্মাল স্পিন্ডল তন্তু। তাহলে এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ, তন্তু হচ্ছে স্পিন্ডল তন্তু। এখন এই স্পিন্ডল তন্তুর সাথে যদি ক্রোমোজোমটা যুক্ত হয়, ঠিক আছে, এই স্পিন্ডল তন্তুর সাথে যখন ক্রোমোজোম যুক্ত হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে ট্রাকশন ফাইবার। তখন আরেকটা নাম হবে, সেটা হচ্ছে ট্রাকশন ফাইবার ট্র্যাকশন ফাইবার। এই যে দুই মুখে যেটা, এটা হচ্ছে মেরু। তাহলে এটা কি? এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মেরু। আর এই যে প্রোমেটাফেজ পর্যায়ের ক্ষেত্রে প্রাণীকোষে একটা বিশেষ জিনিস তৈরি হয়, শুধুমাত্র প্রাণীকোষেই তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাস্টার রশ্মি। তাহলে এই প্রোমেটাফেজ পর্যায়ে শুধুমাত্র প্রাণীকোষে, উদ্ভিদ কোষে হয় না, প্রাণীকোষে হচ্ছে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়। অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয় হচ্ছে যে এই প্রোমেটাফেজ পর্যায়ে, ঠিক আছে। এখন হচ্ছে মেটাফেজ পর্যায়ে। দেখো মেটাফেজ থেকে আমরা কি জানবো? মেটাফেজই এমন পর্যায়ে যেখানে সেন্ট্রিওলের প্রথম তোমার হচ্ছে যে বিভাজনটা হয়, মানে এখানেই শুধুমাত্র সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তাহলে আমরা প্রথমে লিখে দিই যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় শুধুমাত্র এখানেই। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ছাড়া অন্য কোথাও সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এনসি মেমব্রেন, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই পর্যায়ে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, ঠিক আছে, আর দেখা যায় না। তাহলে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে থাকে। তারপরে মেটাফেজ একটা পর্যায়, যে পর্যায়ে কি হয়, ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো, এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়। সবচেয়ে অন্যান্য সব পর্যায়ে যে এখানে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং হচ্ছে যে মোটা হয়, সবচেয়ে খাটো এবং মোটা হয়। তারপরে কি হয়, এই যে মেটাফেজ পর্যায় বা মধ্য পর্যায়ে, এখানে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়, ঠিক আছে। ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যাচ্ছে। এই ক্রোমোজোমের সংখ্যা তারপরে হচ্ছে আকার, আকৃতি নির্ণয় করা যায়। আকৃতি নির্ণয় করা যায়। এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় বললাম। তাহলে এই যে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং সবচেয়ে খাটো হচ্ছে, এই সবচেয়ে মোটা সবচেয়ে খাটো কিভাবে হচ্ছে? এরা হচ্ছে ঘনীভবন হচ্ছে বা কনডেনসেশন হচ্ছে। এই যে ঘনীভবন হচ্ছে, এই ঘনীভবন হওয়ার যে প্রক্রিয়ার মাধ্যমে ঘনীভবন হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে যে সুপার কয়েলিং। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে কনডেনসেশন বা ঘনীভবন হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে যে সুপার কয়েলিং। প্রক্রিয়ার নাম হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়া। প্রক্রিয়ার নাম কি? সুপার কয়েলিং প্রক্রিয়ার নাম হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়ায় সবচেয়ে মোটা ও খাটো হচ্ছে। সুপার কয়েলিং প্রক্রিয়ায় সবচেয়ে মোটা এবং খাটো হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে? হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে মোটা এবং হচ্ছে যে খাটো হচ্ছে। এরপরে আসে হচ্ছে আমাদের অ্যানাফেজ। তাহলে প্রোমেটাফেজ পর্যায় আর মেটাফেজ পর্যায়ে তোমরা বুঝেছো। এখন আমরা যাব হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়। অ্যানাফেজ বা হচ্ছে গতি পর্যায়। অ্যানা মানে হচ্ছে গতি, ফেজ মানে হচ্ছে পর্যায়, ঠিক আছে। তো এইটা তুলে নাও। এইটা তোলার পরে হচ্ছে আমরা অ্যানাফেজে যাব। প্রায় 55 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। প্রায় 55 মিনিটের মতো ক্লাস, হ্যাঁ আমাদের হয়ে গেছে। প্রায় 55 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আচ্ছা, প্রায় 55 মিনিটের মতো ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এবার অ্যানাফেজ সম্পর্কে জানি। অ্যানাফেজ এটা হচ্ছে লাস্ট স্টেপ বা লাস্ট ধাপ।
তারপরে হচ্ছে যে সাইটোকাইনেসিস শুরু হয়। তারপরে কি হয়? তারপরে হচ্ছে যে সাইটোকাইনেসিস শুরু হয়। তো একটা ধাপ মিসিং হয়ে গেছে, যে কোষ বিভাজনের যে প্রকারভেদ ছিল না, ওইখানে হচ্ছে যে তোমার অ্যামাইটোসিস ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখবে, সেটা হচ্ছে এখানে যে নিউক্লিয় বস্তুটা, এটা হচ্ছে যে আকারটা হয় সেটা হচ্ছে ডাম্বেল আকার ধারণ করে বা ডিম্বাকার বা ডাম্বেল আকার ধারণ করে। এটা একটু লিখে রাখো, আমার এটা বলতে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে অ্যানাফেজ বা হচ্ছে যে গতি পর্যায়। ঠিক আছে, একটাই পর্যায় আছে, সেটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানা মানে হচ্ছে গতি, গতি পর্যায়, অ্যানাফেজ বা হচ্ছে যে গতি পর্যায়। ঠিক আছে, অ্যানাফেজ বা হচ্ছে যে গতি পর্যায়। এখানে কি হয় দেখো, অ্যানাফেজ মানে গতি, এখন কার দিকে গতি? মেরুর দিকে যাবে। তাহলে অ্যানাফেজ বা গতি পর্যায় এখানে কি হয়? অ্যানাফেজ বা হচ্ছে যে গতি পর্যায় যেটা, এখানে হচ্ছে যে ক্রোমোজোমের মেরুমুখী চলন হয়, মেরুমুখী চলন হয়। তাহলে মেরুমুখী চলন, কার মেরুমুখী চলন ভাইয়া? ক্রোমোজোমের মেরুমুখী চলন, ক্রোমোজোমের মেরুমুখী চলন হয়, ক্রোমোজোমের মেরুমুখী চলন হয়। ঠিক আছে, তাহলে মেরুমুখী যে চলন হয়, মেরুমুখী চলনের ক্ষেত্রে এই যে ক্রোমোজোমগুলো আছে, এগুলো হচ্ছে বিভিন্ন আকার ধারণ করে, VLZI আকৃতি ধারণ করে। তাহলে ক্রোমোজোমগুলো আমরা বলতে পারি যে এই যে মেরুমুখী চলনের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো VLZI বিভিন্ন আকৃতি ধারণ করে, VLZI আকৃতি ধারণ করে, আকৃতি ধারণ করে, VLZI আকৃতি ধারণ করে। ক্রোমোজোমগুলো VLZI বিভিন্ন আকৃতি ধারণ করে। আর এই যে মেরুমুখী চলনের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়, বাহুদ্বয় হচ্ছে অনুগামী হয়। সেন্ট্রোমিয়ার যেটা আছে মেরুমুখী চলনের ক্ষেত্রে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় হচ্ছে অনুগামী, বাহুদ্বয় অনুগামী হয়, বাহুদ্বয় কি হয়? বাহুদ্বয় হচ্ছে যে অনুগামী হয়। তাহলে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় আর বাহুদ্বয় হয় হচ্ছে যে অনুগামী। তাহলে সেন্ট্রোমিয়ার কেমন হয়? সেন্ট্রোমিয়ার হয় হচ্ছে অগ্রগামী, আর হচ্ছে বাহুদ্বয় কি হয়? বাহুদ্বয় হচ্ছে অনুগামী হয় এই প্রক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর হচ্ছে বাহুদ্বয় হচ্ছে অনুগামী হয়। আচ্ছা, এখন দেখো এই যে VLZI আকৃতি কেন হয়, এই আকৃতির ব্যাখ্যাটা আমরা হচ্ছে এখন দিব, যে VLZI আকৃতিগুলো কেন হচ্ছে, VLZI আকৃতিগুলো কেন হচ্ছে। দেখো VLZI, তাই তো, VLZI, তাহলে এই যে দেখো এখানে যে বিষয়টা ভি এর ক্ষেত্রে, দেখো ভি এর ক্ষেত্রে VLZI, দেখতে পাচ্ছিস না ক্যামেরার কি সমস্যা? বুঝলাম না, ব্রাইটনেস তো ঠিকই আছে। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, VLZI দেখো, VLZI, তাহলে এই ক্রোমোজোমের যখন হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ডিপেন্ড করে মূলত এই যে VLZI এই আকৃতিগুলো হয়। এখন দেখো এই সেন্ট্রোমিয়ারটা যদি একদম মাঝখানে থাকে, সেন্ট্রোমিয়ারটা একদম যদি মাঝখানে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মেটাসেন্ট্রিক বা হচ্ছে মেটাসেন্ট্রিক বা ভি। তাহলে এটাকে আমরা কি বলছি? মেটাসেন্ট্রিক, একদম মাঝে আছে। কিন্তু এই মাঝে থেকে যদি একটু সাইডে আসে, যে কোনো একদিকে যদি একটু সাইডে আসে, তাহলে সেটাকে আমরা বলছি সাব মেটাসেন্ট্রিক। তাহলে সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সাব মেটাসেন্ট্রিক, বা যার আকৃতি হবে এলের মতো, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। এখন এই যে সেন্ট্রোমিয়ার, এটা যদি সাবের থেকেও আরেকটু যে কোনো একদিকে সরে আসে, ঠিক আছে, যেমন এটা যদি হয়, তাহলে সেটাকে আমরা বলছি জেডের আকৃতি ধারণ করবে। ঠিক আছে, সেটা কিসের আকৃতি ধারণ করবে? সেটা জেডের আকৃতি ধারণ করবে, যেটাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক। জেডের আকৃতি ধারণ করবে, যেটাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, এখন এই যে সেন্ট্রোমিয়ার, এটা যদি একবারে লাস্টে চলে গেছে, তাহলে সেটা হচ্ছে যে আমাদের টেলোসেন্ট্রিক। একবারে লাস্টে যখন চলে যাবে, সেটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক। ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু এই যে
বিন্যাসগুলো হচ্ছে। তেমন সেন্টিমিটার যদি একবারে মাঝে থাকে তাহলে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, মাঝের থেকে একটু যে কোনো এক সাইডে চলে গেছে তাহলে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, আর যদি তার থেকেও একটু সাইডে চলে যায় বা নিচে আসে তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর একবারই শেষে চলে গেলে সেটা হবে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এখানে একটা নোট দেখো, আচ্ছা এটা তুলে নাও, তুলে নেওয়ার পর একটা নোট দিচ্ছি। তোরে চাহা আচ্ছা, এটার পরে একটা নোট দিচ্ছি। 1 ঘন্টার ক্লাস হয়ে গেছে রে। আচ্ছা, নোটটা হচ্ছে যে যদি দেখো যে কোনো ধরনের হচ্ছে না, নোটটা কি নোট যদি দেখো কোনো ধরনের সাইটোকাইনেসিস নাই, সাইটোকাইনেসিস নাই, শুধুমাত্র হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস শুধুমাত্র ক্যারিওকাইনেসিস, কোনো ধরনের কি নাই, কোনো ধরনের সাইটোকাইনেসিস নাই, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে, তখন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে যে ডাবের পানি। তাহলে উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে যে ডাবের পানি। এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে যে ডাবের পানি। ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ। এখন এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা যদি প্রাণী কোষে হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজনের যদি প্রাণী কোষে হয় তাহলে সেটাকে আমরা বলবো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। আর এই যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এটা যদি উদ্ভিদ কোষে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে সিনোসাইটিক। তাহলে এটা যদি উদ্ভিদ কোষে হয় তাহলে আমরা বলবো সিনোসাইটিক। এখানে হাসান সাহেবের প্লাজমোডিয়াম দেওয়া আছে, আর অনেক জায়গায় দেওয়া আছে হচ্ছে সিঙ্কসাইট্রিয়াম। তাহলে এটাকে আমরা আরেকটু মনে রাখি যে প্রাণী কোষের ক্ষেত্রে সিঙ্কসাইট্রিয়াম। সিঙ্ক বানান কি ঠিক আছে? সিঙ্কসাইট্রিয়াম, এখানে ওয়াই হবে, সিঙ্কসাইট্রিয়াম। তাহলে মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা যদি প্রাণী কোষে হয় তাহলে হচ্ছে যে প্লাজমোডিয়াম বা সিঙ্কসাইটিয়াম বলবো, আর উদ্ভিদ কোষে হলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিনোসাইটিক। এখন আসো যে মায়োসিসের গুরুত্ব, মায়োসিসের ধাপ যেহেতু আমাদের শেষ, এখন আমরা জানবো হচ্ছে মায়োসিসের গুরুত্ব, মায়োসিসের কি কি গুরুত্ব আছে সেটাকে আমরা একটু জানবো যে মাইটোসিসের গুরুত্ব কি। এই যে এতক্ষণ আমরা মাইটোসিস পড়লাম, এখন তার কি কিছু গুরুত্ব আছে না আমরা হুদাই পড়লাম? দেখো মাইটোসিসের গুরুত্বগুলো দেখি। মাইটোসিসের গুরুত্ব, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে আমরা জাস্ট কিওয়ার্ডগুলো মনে রাখবো, ঠিক আছে? পুরো লাইনটা মনে রাখার দরকার নেই, জাস্ট কিওয়ার্ডগুলো, কারণ এই কিওয়ার্ডগুলো থেকেই হচ্ছে এমসিকিউ আসবে, ঠিক আছে? কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। দেখো প্রথমে যেটা গুরুত্ব সেটা হচ্ছে দেহ গঠন এবং হচ্ছে বংশবৃদ্ধি। দেহ গঠন এবং হচ্ছে বংশবৃদ্ধি। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। বংশবৃদ্ধি পরে, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে বংশবৃদ্ধি। হ্যাঁ, মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধিও হয়। কাদের হয়? এটা হচ্ছে এককোষী একটা শৈবাল যার নাম হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। এই এককোষী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে এটা হয়। ক্ল্যামাইডোন হচ্ছে CHLA মনে হয়, হ্যাঁ CHLA, হ্যাঁ CHLA ক্ল্যামাইডোমোনাস। মোনাস, ক্ল্যামাইডোমোনাস এককোষী শৈবাল, কিন্তু এটা একটা। এক্ষেত্রে হচ্ছে বংশবৃদ্ধি মায়োসিসের মাধ্যমে হয়ে থাকে। ক্ল্যামাইডোমোনাস নামক যে এককোষী শৈবাল আছে এক্ষেত্রে তাদের বংশবৃদ্ধিটা হয়ে থাকে কার মাধ্যমে? মায়োসিসের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে কি?
3 নম্বর বিষয়টা হচ্ছে এটা কি করে, জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি করে। জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি করে। জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এই যে আমরা প্রথমে দেখেছিলাম না কোষ বিভাজনের ক্ষেত্রে, যে প্রথমে একবার কি হলো মায়োসিস 1 মায়োসিস 2, মায়োসিস 2টা কিন্তু মায়োসিসের অনুরূপ, সেই জন্য বলা হচ্ছে যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে মায়োসিস লাগবে। তাহলে জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে এটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের যে ভারসাম্য সেটা রক্ষা করতে হবে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করতে, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা করতে হচ্ছে আমাদের ভারসাম্য বজায় রাখতে, ভারসাম্য বজায় রাখতে আমাদের হচ্ছে মাইটোসিস লাগবে। দেন আমাদের লাগবে মাইটোসিস কোথায়, ক্রমাগত ক্ষয় পূরণের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষতস্থান পূরণের ক্ষেত্রে লাগবে। তারপরে হচ্ছে যে ক্রোমোজোমের যে সমতা আছে, এই যে ক্রোমোজোমের যে সমতা, সেখানে হচ্ছে আমাদের কি লাগবে, সেখানে হচ্ছে আমাদের মাইটোসিসটা লাগবে, অর্থাৎ ক্রোমোজোমের সমতার ক্ষেত্রে লাগবে। ক্রোমোজোমের হচ্ছে যে সমতার ক্ষেত্রে লাগবে। তারপরে লাগবে হচ্ছে ক্ষতস্থান পূরণে হচ্ছে আমাদের মাইটোসিস লাগবে। তারপরে হচ্ছে ক্ষতস্থান পূরণে আমাদের হচ্ছে যে লাগবে। তাহলে পুনরুৎপাদনে, কোষের যে পুনরুৎপাদন সেখানে লাগবে। আমাদের যে প্রতিদিন যে সেলগুলোর মৃত্যু হয়, সেই সেলগুলোর মৃত্যু আবার যে উৎপাদন করতে হয়, এই উৎপাদনের ক্ষেত্রে লাগবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পুনরুৎপাদনের ক্ষেত্রে লাগবে, পুনরুৎপাদনের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে মাইটোসিস। তারপরে লাগবে ক্রমাগত ক্ষয়পূরণের ক্ষেত্রে, যেমন আমাদের যেই অন্ত্রের যে লাইনিংয়ের কোষগুলো আছে বা চোখের যে কোষগুলো আছে, এই কোষগুলো ক্রমাগত হচ্ছে যে মৃত্যুবরণ করছে। তো এই যে ক্ষতিটা হচ্ছে আমাদের দেহের, এই ক্ষতিটাকে আবার যেহেতু আমাদের ফিল আপ করতে চাই, তাহলে আমাদেরকে ক্রমাগত এই ক্ষতস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে ক্রমাগত ক্ষয়পূরণের ক্ষেত্রে ক্রমাগত ক্ষয়পূরণের ক্ষেত্রে লাগবে। তারপরে লাগবে হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে এটা লাগবে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে এটা লাগবে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে লাগবে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে এটা লাগবে। আরেকটা জিনিস সেটা লাগবে, সেটা হচ্ছে এটা আমাদের লাগে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতার জন্য। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতার ক্ষেত্রে লাগবে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতার ক্ষেত্রে এটা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার রিক্যাপ করি যে মাইটোসিসের গুরুত্ব কী কী। মাইটোসিসের যে গুরুত্ব সেটা হচ্ছে প্রথমে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে লাগছে, বংশবৃদ্ধি, এককোষী শৈবাল যেমন ক্লামাইডোমোনাস, জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের ভারসাম্য বজায় রাখতে লাগছে, ক্রোমোজোমের সমতাটা রক্ষা করতে লাগছে, ক্ষতস্থান পূরণে লাগবে, পুনরুৎপাদন করতে লাগবে হচ্ছে আমাদের। তারপরে হচ্ছে ক্রমাগত ক্ষয় পূরণের ক্ষেত্রেও কিন্তু আমাদের মাইটোসিসের আশ্রয় নিতে হবে আমাদেরকে। ক্রমাগত ক্ষয় পূরণের ক্ষেত্রে আমাদেরকে মাইটোসিসের আশ্রয়টা নিতে হবে। দেন হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে আরেকটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটা লাগবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা থেকে এখন আমাদের কিছু করতে হবে। তো এইটুকু তুলে নাও, জাস্ট এই কিওয়ার্ডগুলো মনে রাখলে মাইটোসিসের গুরুত্ব হয়ে যাবে। আচ্ছা, এটা মুছে দিলাম। অনিয়ন্ত্রিত মাইটোসিস
আচ্ছা, আজকে অনিয়ন্ত্রিত মাইটোসিস পর্যন্তই রেখে দিই। হ্যাঁ, অনিয়ন্ত্রিত মাইটোসিস করার পরে আমরা মায়োসিস, ক্রসিং ওভার আর হচ্ছে যে কনফিউশন ক্লিয়ার, এই তিনটা হচ্ছে একবারে বুঝাই দেবো নি পার্ট 2-তে। এ পর্যন্ত আমরা হচ্ছে আজকে হচ্ছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিসটা শেষ করে সমাপ্ত করে দেবো, ঠিক আছে? আর 15 মিনিট লাগবে জাস্ট। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমাদের যে পরের যে টপিকটা সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে পরের টপিকটার নাম কি? পরের টপিকটার নাম হচ্ছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে পরের টপিকটার নাম কি? নাম হচ্ছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে এই যে আমাদের পরের টপিক, এই পরের টপিকের নাম হচ্ছে যে অনিয়ন্ত্রিত। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার কত? কনসেপ্ট নাম্বার হচ্ছে 5, C5 আলোচনা করছি অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়ে আলোচনা করছিলাম। দেখো, অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি? মানে মাইটোসিসটা যখন তার স্বাভাবিক যে চেইন, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, হ্যাঁ, এই যে চেইনটা, স্বাভাবিক চেইনটা যখন নষ্ট হয়ে যায়, যখন তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে, ঠিক আছে, অপ্রতিরোধ্য গতিতে যখন হচ্ছে তোমার মাইটোসিস হয়, তখন সেটাকে আমি বলছি অনিয়ন্ত্রিত মাইটোসিস। তবে এই অনিয়ন্ত্রিত মাইটোসিসটা যে আছে, এটা কিন্তু মোটেই কোনো একটা ভালো জিনিস না, ঠিক আছে? এটা কিন্তু মোটেই একটা ভালো জিনিস না। এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে অনেক সমস্যা দেখা দেয়। এখন এই কী কী সমস্যা দেখা দেয় সেটাই এখন আমরা দেখব। তো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে প্রথমেই যেটা হতে পারে সেটা হচ্ছে টিউমার হতে পারে। টিউমার হতে পারে, চিকিৎসকের ভাষায় যেটাকে বলা হয় অনকোজেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হচ্ছে অনকোজেন। তাহলে প্রথমে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে টিউমার বা অনকোজেন সৃষ্টি হতে পারে। টিউমার বা অনকোজেন সৃষ্টি হওয়ার পরে আরও একটা সমস্যা দেখা দিতে পারে, যেটার নাম হচ্ছে ক্যান্সার। ক্যান্সার, তাহলে আরও একটা সমস্যা দেখা দিতে পারে, যে সমস্যাটার নাম হচ্ছে যে ক্যান্সার। তাহলে আরেকটা সমস্যা দেখা দিতে পারে, যে সমস্যাটার নাম কি? যে সমস্যাটার নাম হচ্ছে যে ক্যান্সার হতে পারে। ক্যান্সার হতে পারে, যে সমস্যা হচ্ছে যে ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে। তাহলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, তাহলে টিউমার বা অনকোজেন হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে, এবং লাস্টে কোষগুলো মারা যেতে পারে, অর্থাৎ কোষ মৃত্যু হতে পারে বা সেল ডেথ হতে পারে। কোষ মৃত্যু বা সেল ডেথ হতে পারে, ডেথ, কোষ মৃত্যু বা হচ্ছে যে সেল ডেথ হতে পারে। তাহলে তিনটা জিনিস হতে পারে, একটা হচ্ছে টিউমার হতে পারে বা অঙ্কোজন হতে পারে। তাহলে কোষকে বিভাজন হতে রক্ষা করে, এখান থেকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে। দেখো, যে কোষকে বিভাজন হতে রক্ষা করে একটা কোষ, এই কোষকে হচ্ছে বিভাজন হতে কে রক্ষা করে? বিভাজন হতে রক্ষা করে হচ্ছে যে P53 নামক একটা জিন আছে। এই P53 নামক যে জিন, এই জিনটা হচ্ছে কোষকে বিভাজন হতে রক্ষা করে। তাহলে কোষকে বিভাজন হতে রক্ষা করে, কোষকে বিভাজন হতে রক্ষা করে, P50 থেকে রক্ষা, বিভাজন থেকে রক্ষা, কোষকে বিভাজন থেকে রক্ষা করে হচ্ছে আমাদের P53 নামক একটা জিন আছে। এই জিনটা হচ্ছে যে কোষকে বিভাজন হতে রক্ষা করে। টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলা হয় অঙ্কোজেনেসিস। তাহলে টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়? টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অঙ্কোজেনেসিস। তাহলে টিউমার সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়? জেনেসিস। টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে যে অঙ্কোজেনেসিস। টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে, তাহলে এই টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অনকোজেনেসিস। টিউমার সমগ্র দেহে ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাসিস। টিউমার যখন কি হয়? টিউমার যখন সমগ্র দেহে ছড়িয়ে পড়ে, টিউমার সমগ্র দেহে ছড়িয়ে পড়ে, তখন এই যে অবস্থাকে বলা হয় মেটাস্টেসিস। তাহলে টিউমার সমগ্র দেহে যখন ছড়িয়ে পড়ে, তখন সেই অবস্থাকে বলা হয় মেটাস্টেসিস। আর এই যে কোষচক্র বা সেল সাইকেল বিনষ্টকারী জিনের নাম হচ্ছে কোষচক্র বা সেল সাইকেল, বিনষ্টকারী কোষচক্র সেলের বিনষ্টকারী যে জিন, তাই জিনের নাম হচ্ছে যে অনকোজিন। ঠিক আছে? তাহলে এই যে টিউমার বা যেটাকে আমরা বলছি অঙ্কোজেন, কোষকে বিভাজন হতে রক্ষা করে P53 জিন, আর কোষচক্র সেল সাইকেল বিনষ্টকারী জিন হচ্ছে অঙ্কোজিন। এই অঙ্কোজিনের কারণে টিউমার সৃষ্টির যে প্রক্রিয়া সেটা হচ্ছে অঙ্কোজেনেসিস। আর এই টিউমার সমগ্র দেহে যখন ছড়িয়ে পড়ে, তখন সেই অবস্থাকে বলা হয় হচ্ছে মেটাস্টেসিস। তাহলে সেই অবস্থাকে কি বলা হয়? সেই অবস্থাকে বলা হয় হচ্ছে মেটাস্টেসিস। এখন আমরা জানবো হচ্ছে ক্যান্সার।
এখন আমরা জানবো হচ্ছে ক্যান্সার সম্পর্কে। ক্যান্সার সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে এখন আমরা জানবো কি সম্পর্কে? এখন আমরা জানবো হচ্ছে ক্যান্সার সম্পর্কে। তাহলে ক্যান্সার সৃষ্টিতে সহায়তাকারী জিনকে কি বলা হয়? ক্যান্সার সৃষ্টিতে সাহায্যকারী রাসায়নিক পদার্থ হচ্ছে মিউটাজেন বা এই যে ক্যান্সার, এই ক্যান্সার সৃষ্টিতে সাহায্যকারী রাসায়নিক পদার্থ, রাসায়নিক যে পদার্থগুলো আছে, এই রাসায়নিক পদার্থগুলোকে কি বলা হয়? রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় হচ্ছে মিউটাজেন্স বা হচ্ছে কার্সিওজেনিক। এই ক্যান্সার সৃষ্টিতে সাহায্যকারী রাসায়নিক পদার্থকে বলা হচ্ছে মিউটাজেন্স বা হচ্ছে কার্সিওজেনিক। বিভিন্ন প্রকার যে কিছু ক্যান্সার মূলত অনেকগুলো কারণে হতে পারে, ঠিক আছে? তাহলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে রাসায়নিক পদার্থের কারণে হতে পারে আমাদের ক্যান্সার। যদি রাসায়নিক পদার্থের কারণে ক্যান্সার হয় তাহলে এই সকল যে পদার্থ তাদের নাম হচ্ছে যে মিউটাজেন্স অথবা কার্সিওজেনিক। এখনও বিভিন্ন ভাইরাসের কারণেও ক্যান্সার হতে পারে, বিভিন্ন ভাইরাসের আক্রমণে হতে পারে ক্যান্সার, বিভিন্ন ভাইরাসের আক্রমণে। এখন কোন ভাইরাস আক্রমণে? এটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের সাবটাইপ আছে। প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন আছে, একটা হচ্ছে B6 এবং B7 নামক একটা জিন আছে। তাহলে বিভিন্ন ভাইরাস যেমন হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের কি সবাই আক্রমণ করবে না? এর যে দুইটা জিন টাইপ আছে, একটা হচ্ছে B6 এবং B7। এই যে B6 এবং B7 দুইটা জিন আছে, এই দুইটা ক্যান্সার সৃষ্টি করে থাকে, B6 এবং B7 নামক দুইটা জিন। আরেকটা হচ্ছে ক্যান্সার যদি সৃষ্টি হতে হয় তাহলে ডিএনএতে স্থায়ী চেঞ্জ আসতে হবে। ক্যান্সার সৃষ্টি হতে হলে ডিএনএতে কি হতে হবে? ডিএনএতে হচ্ছে স্থায়ী চেঞ্জ বা পরিবর্তন আসতে হবে, ডিএনএতে স্থায়ী চেঞ্জ করতে হবে। আর এই যে ডিএনএতে স্থায়ী চেঞ্জ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি হচ্ছে মিউটেশন। ডিএনএতে স্থায়ী চেঞ্জ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি মিউটেশন। তাহলে ক্যান্সার তিনটা কারণে হতে পারে, একটা হচ্ছে যে রাসায়নিক পদার্থের কারণে, একটা ভাইরাসের কারণে, আর একটা হচ্ছে ডিএনএতে স্থায়ী চেঞ্জ হওয়ার কারণে এটা হতে পারে। ডিএনএতে স্থায়ী চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এটা হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে যে কোষ মৃত্যু বা সেল ডেথ সম্পর্কে। দেখো, কোষ মৃত্যু বা সেল ডেথ যেটা আছে এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। একটার নাম কি? একটার নাম হচ্ছে নেক্রোসিস আর একটার নাম হচ্ছে যে অ্যাপোপ্টোসিস। এই যে নেক্রোসিসটা হয় মূলত অনেকগুলো কারণে, যেমন অক্সিজেনের অভাবে কোষ মারা গেলে নেক্রোসিস হতে পারে, তারপরে খাদ্যের অভাবে মারা গেলে নেক্রোসিস হতে পারে। তাহলে অক্সিজেনের অভাব, খাদ্যের অভাবে মারা যেতে পারে নেক্রোসিসের কারণে, অথবা বিষাক্ত দ্রব্যের কারণে এটা হতে পারে, দ্রব্যের কারণে এটা হতে পারে, নেক্রোসিস হতে পারে। কিন্তু অ্যাপোপ্টোসিস হচ্ছে এটা হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রামড কোষ মৃত্যু। জেনেটিক্যালি প্রোগ্রামড সেল ডেথই হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? এই জেনেটিক্যাল প্রোগ্রাম অ্যাপোপ্টোসিস এটা কোথায় হয়? আমাদের যে রক্তকোষ এবং অন্ত্রের এপিথেলিয়াল লাইনিংয়ের কোষ যেটা আছে এখানে হচ্ছে যে আমাদের অ্যাপোপ্টোসিস হয়ে থাকে। তাহলে কোথায় হয়? এই যে রক্তকোষে হয়, আর একটা হয় হচ্ছে যে অন্ত্রের এপিথেলিয়াল লাইনের কোষগুলা, অন্ত্রের এপিথেলিয়াল লাইনিংয়ের কোষে, এটা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো পার্ট 1-এ এই পর্যন্তই আমরা আলোচনা করব। পার্ট 2-তে আমরা হচ্ছে মায়োসিস শেষ করে দেবো, ক্রসিং ওভার আর হচ্ছে যে কনফিউশনগুলো আছে এগুলো ইনশাল্লাহ শেষ করে দেবো। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।